আসসালামু আলাইকুম। আমি আসাদুজ্জামান নূর। আজকে তোমাদের নবম দশম শ্রেণীর যে বেসিক কেমিস্ট্রির ষষ্ঠ পার্ট, এই ষষ্ঠ পার্ট নিয়ে আলোচনা করব। আজকের পাঠের প্রথম বিষয় হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস করার পূর্বে আমাদের যে অরবিট, অরবিটাল বা উপশক্তি স্তর নিয়ে আলোচনা হয়েছে, তোমরা তোমার সুবিধার জন্য এই পার্ট 5 দেখে আসতে পারো। আজকে পার্ট 6 শুরু হচ্ছে। যে আমরা এই অরবিট এবং অরবিটালের হিসাব থেকে খুব সহজেই আমরা ইলেকট্রন বিন্যাসটিকে কমপ্লিট করে নিতে পারি। চলো আমরা ইলেকট্রন বিন্যাস কি জিনিস সেটা একটু বুঝিয়ে নিই। দেখো, বলা হচ্ছে যে কোন পরমাণুর নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন, একটা পরমাণুর নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন আছে। মনে করো যে আমি বললাম ইলেকট্রন কতটি থাকবে, এটা নিয়ে আলোচনা হয়েছে। যে আমি এখানে বললাম যে লিথিয়াম, দেখো খেয়াল করো, লিথিয়াম, ঠিক আছে, আমি লিথিয়াম লিখছি। এই লিথিয়ামের ইলেকট্রন হচ্ছে 3টি। এই 3টি ইলেকট্রন একটা পরমাণু, এই যে মনে করো এটা একটা পরমাণু, এই টোটাল একটা পরমাণু। এই যে মনে করো এটা একটা কি বলো, এটা একটা পরমাণু। হ্যাঁ, এটা পরমাণু। এই পরমাণুর এগুলো হচ্ছে অরবিট, এটা অরবিট, কিন্তু অরবিটের ভিতরে আছে অরবিটাল। যেমন এর অরবিটাল হচ্ছে 1s, আর এই অরবিটের অরবিটাল হচ্ছে 2s and 2p। ঠিক আছে, এখন প্রত্যেকটি অরবিটালের আবার ধারণ ক্ষমতাও রয়েছে, নিশ্চয় জানো এটা। এখন অরবিটাল গুলোতে ইলেকট্রন গুলোকে পর্যায়ক্রমে সাজানোকেই বলা হয় ইলেকট্রন বিন্যাস। এখানে স্পষ্ট করে লিখে দিয়েছি, দেখো, কোন পরমাণুর নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন ওই পরমাণুর বিভিন্ন শক্তি স্তরের অন্তর্ভুক্ত নির্দিষ্ট উপশক্তি স্তরের বিভিন্ন অরবিটালে নির্দিষ্ট নিয়মে সজ্জিত থাকে। ইলেকট্রনের এই সজ্জাকে পরমাণুর ইলেকট্রন বিন্যাস বলে। এই ইলেকট্রন বিন্যাসটুকু 3টি নিয়মে হয়ে থাকে। তার মধ্যে আমরা উল্লেখযোগ্য বলতেছি আউটবাউ নীতি, তারপর বলা হচ্ছে পলির বর্জন নীতি এবং হন্ডের নীতি। তার মধ্যে আমরা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আউটবাউ নীতির মাধ্যমেই ইলেকট্রন বিন্যাস সর্বপ্রথম আমরা শিখব। তোমরা কিন্তু এর আগে দেখেছো যে উপশক্তি স্তর বা অরবিটের ব্যাপারটুকু কিন্তু তোমরা জানো। 1 এর জন্য কত হয় তোমরা সেটা শিখেছো। 1 নম্বর শক্তি স্তরের জন্য হয় 1s, 2 নম্বরের জন্য হয় 2s 2p, 3 এর জন্য হয় 3s 3p 3d। এগুলো কিন্তু নিশ্চয় জেনে এসেছো, ঠিক আছে। তো এবং এইটুকুও দেখেছো, একটু খেয়াল করবা, তোমরা যেটা এই ছকটা দেখতে পাচ্ছ, এই ছকটা কিন্তু দেখে এসেছো সুন্দর করে, এর আগের ভিডিওতে দেখে এসেছো। আমরা এবার দেখতেছি যে আমরা ইলেকট্রন বিন্যাস যদি করতে চাই, এই যে দেখো 1 নম্বর অরবিটেই আগে ইলেকট্রন প্রবেশ করবে। ওই অরবিটের অরবিটাল কে 1s, তাহলে 1s আমি লিখবো। আগে লেখার পরে এস এর ধারণ ক্ষমতা 2টি, তাহলে 3টার মধ্যে 2টি ইলেকট্রন আমি দিয়ে দিব, আরো থাকে 1টি ইলেকট্রন। আমি আর এখানে আর ইলেকট্রন বসাতে পারবো না। এবার 2 নম্বর অরবিটের অরবিটাল হচ্ছে 2টি, তার মধ্যে এই অরবিটালের মান কিন্তু কম, অর্থাৎ এই অরবিটালের ক্ষেত্রে n প্লাস l এর মান কম হয়, যার কারণে এখানে আগে ইলেকট্রন প্রবেশ করে। তো দেখো, তো এখানে দেখো আমি করলাম 2s দিলাম, আমার হাতে ইলেকট্রন আছে একটি দিয়ে দিলাম, আর s ধরে সর্বোচ্চ 2টি, 2 এর কম ধরে 2 এর বেশি নাই আমার, যেহেতু দিয়ে দিলাম। এই যে দেখো, এটার নামই হচ্ছে কি ইলেকট্রন বিন্যাস। ক্লিয়ার? এবং আমরা বলতেছি যে ইলেকট্রন বিন্যাসের ব্যাপারে ইলেকট্রন, এই যে দেখো, ও 2s এ গেল কেন, 2p তে গেল না কেন, এই বিষয়টুকুতে সর্বপ্রথম আমাদেরকে সর্বপ্রথম একটা ভালো ক্লিয়ার কনসেপ্ট দিয়েছে বিজ্ঞানী, আউটবাউ নীতি বা আউটবাউ। এই আউটবাউ এর মাধ্যমে আমরা যদি আউটবাউ নীতির মাধ্যমে যদি ইলেকট্রন বিন্যাসের ব্যাপারে যদি চলে যাই, দেখো এর আগে আলোচনা হয়েছিল। দেখো, একটু দেখো, এই যে আমি লিখতেছি 1s, হ্যাঁ, দেখো 1s লিখতেছি, দেখো 1s, আবার লিখতেছি 2s, আবার লিখতেছি 2p। এখানে দেখো n এর মান হচ্ছে, এটা n এর মান, তাহলে n এর মান কত 1, এবং এটাও তাহলে n এর মান এখানে 2, এখানে n এর মান কত, n এর মান এখানেও 2। কিন্তু আমরা কি জেনেছিলাম বলতো, সহকারী কোয়ান্টাম সংখ্যা l ইকুয়াল 4 প্রকার, s p d এবং f, s p d এবং f। ক্লিয়ার? সহকারী কোয়ান্টাম সংখ্যা এটার মান হচ্ছে 0, এর মান হচ্ছে 1, এর মান হচ্ছে 2, এর মান হচ্ছে 3। তাহলে এখানে আছে কি, এটা কিন্তু এল, এরা প্রত্যেকেই কিন্তু এল,
এরা প্রত্যেকে কি পাবো, এরা প্রত্যেকে হচ্ছে এল। হ্যাঁ, তাহলে এখানে এল কত, এস, আর এল মানে যদি এস হয় আর এস মানে যদি জিরো হয় তাহলে এল মানে কত, জিরো। তাহলে এল ইকুয়াল এখানে হচ্ছে জিরো। তারপরে ঠিক একই রকম করে এল মানে এখানে হচ্ছে কত, জিরো, আর এখানে এল মানে হচ্ছে কত, ওয়ান। এই যে দেখো আমরা এইটুকুর ক্ষেত্রে যদি দেখি তাহলে এই দুটোর যোগফল অর্থাৎ এন প্লাস এল কত দাঁড়ালো বলো, 1 আর 0 যোগ করলে হবে 1। এখানে 1 আর 2 আর 0 যোগ করলে হবে কত, এন প্লাস এল এর মান হবে 2। এখানে এন প্লাস এল এর মান কত দাঁড়াবে বলো, এন এর মান হবে 3। তাহলে দেখো এন প্লাস এল এর মান যত কম হবে ইলেকট্রন সেখানেই আগে প্রবেশ করবে। তাহলে ইলেকট্রন কেন আগে 1s এ প্রবেশ করে বুঝতে কি পেরেছো? 1s এ এই কারণেই প্রবেশ করে। অর্থাৎ আউটডোর নীতিটা হচ্ছে যে অরবিটাল গুলোর মধ্যে যে অরবিটালের n প্লাস l এর মান কম সেটি হবে নিম্ন শক্তির অরবিটাল, এবং নিম্ন শক্তির অরবিটালের ক্ষেত্রে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এক্ষেত্রে একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা অবশ্যই থাকে। ক্লিয়ার? এখন আমরা আসি যে আমরা বলি যে 3D এর ক্ষেত্রে আসি, যদি 4s এর ক্ষেত্রে যদি আসি, দেখো n ইকুয়াল কিন্তু 3, d ইকুয়াল কত, এখানে একটু খেয়াল করো, d ইকুয়াল হচ্ছে 2। তাহলে এখানে n ইকুয়াল কত দাঁড়াচ্ছে, দেখো n ইকুয়াল হচ্ছে 4, s ইকুয়াল 0। তাহলে এখানে দেখো 3D এর ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, 3D এর ক্ষেত্রে দাঁড়াচ্ছে মোট 5 এবং 4s এর ক্ষেত্রে মোট দাঁড়াচ্ছে কত, 4। তাহলে ইলেকট্রন কিন্তু এখানে প্রবেশ করবে না, প্রবেশ করবে 4s এ। 4s পরিপূর্ণ হয়ে গেলে 3D তে ইলেকট্রন ব্যাক করবে। আমরা যদি 4p এর ক্ষেত্রে বলি, 4p n এর মান কত দাঁড়াচ্ছে 4, এবং p এর মান কত দাঁড়াচ্ছে, দেখো p এর মান দাঁড়াচ্ছে আমাদের এখানে কত, 1। তাহলে এই দুটো যোগ করে কত দাঁড়াচ্ছে, দেখো n প্লাস এটা দাঁড়াচ্ছে হলো 5। এখন তোমার প্রশ্ন হতে পারে, স্যার এখানে আগে প্রবেশ করবে ইলেকট্রন, প্রবেশ করার পর আর ইলেকট্রন কি এখানে যাবে নাকি এখানে যাবে? কেননা দুটোরই n প্লাস l এর মান কত দাঁড়াচ্ছে, 5। তাহলে মনে রাখতে হবে তোমাকে যে যখন দেখবে যে n প্লাস l এর মান 5, n প্লাস n এর মান 5 অথবা n প্লাস l এর মান সমান সমান হয়ে গেছে, তাহলে কোন অরবিটালটি ছোট, তখন মনে রাখতে হবে যার n এর মান প্রকৃতপক্ষে ছোট সেই হবে ছোট। তাহলে এর 5 5 হয়েছে সমস্যা নেই, কিন্তু এর n হচ্ছে 3 আর এর n হচ্ছে 4। তাহলে এর n প্রকৃতপক্ষে ছোট, তাহলে এর যোগফল যদিও সমান, এর n ছোট হওয়ার কারণে 3D হবে এর চাইতে ছোট। অর্থাৎ ইলেকট্রন এটাতে পূর্ণ হওয়ার পর ইলেকট্রন এখানে কিন্তু প্রবেশ করবে। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার? তাহলে এই ধারাবাহিকতায় আমরা যদি লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে পারি, চলো এই বিষয়টা স্ক্রিনশট করে নিও, তোমাদের প্রয়োজন হতে পারে। হ্যাঁ, তাহলে আমরা যদি এখানে বলে যাচ্ছি, আমরা যদি দেখি যে এই লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস কিন্তু করে ফেলেছি অলরেডি, যে 1s2 and 2s1। ঠিক একই রকম করে বেরিলিয়ামের ক্ষেত্রে যদি 4টা ইলেকট্রন হয় তাহলে 1s2 2s2। যদি আমি বোরনের ক্ষেত্রে আসি 5, তাহলে কত হবে, 1s2 2s2 and 2p1। অবশ্যই, কেননা ধারাবাহিকভাবে n প্লাস l এর মান যেহেতু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, আস্তে আস্তে ইলেকট্রন সামনের দিকে অগ্রসর হতেই থাকবে। ঠিক একই রকম করে এভাবে চলতেই থাকবে। দেখো আমরা যদি নেক্সট একটা অংশ দেখি যে দুটি অরবিটালের মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, নিশ্চয়ই তোমরা এখন থেকে পারবা যে কোনটিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। আচ্ছা একটু দেখো তো পটাশিয়ামের ক্ষেত্রে আসি। দেখো আমরা যদি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখি, যে পটাশিয়াম, দেখো পটাশিয়াম 19, এক্ষেত্রে আমরা কি করি, ইলেকট্রন বিন্যাসটুকু 1s2 2s2 2p6 3s2, এই যে দেখো 3p6 পেলাম, 3d রেখে দিব, 3d তে ইলেকট্রন যাবে না, p পূর্ণ হয়ে গেলে 4s এর দিকে যাবে ইলেকট্রন। এখান থেকে দুটো ইলেকট্রন দেখা যাচ্ছে যে এখন 18টা ইলেকট্রন অলরেডি হয়ে গেছে, 18টা ইলেকট্রন হয়ে গেছে, 19 নম্বর ইলেকট্রনটা এখানে যাবে, এখানে ইলেকট্রন যাবে। ঠিক একই রকম করে কেন এখানে গেল বুঝতে কি পেরেছো? এই যে দেখো এটার n প্লাস l এর মান মাত্র হচ্ছে কত 4, আর এটার n প্লাস l এর মান 5। এই কারণে এটা নিম্ন শক্তির অরবিটাল, ওখানে ইলেকট্রন আগে প্রবেশ করে। স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রেও, স্ক্যান্ডিয়াম 21, স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রেও ঠিক এইটুকু, স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে এইটুকু ঠিকঠাক চলবে। এখন 3d রেখে দিব, তাহলে এইটুকু মানে হলো আর্গন। তাহলে আমি কি করলাম, এখানে আর্গনকে রেখে দিলাম। ঠিক আছে, আর্গনকে রেখে দিলাম। এখানে দেখো আমার 4s, এখানে 18টা ইলেকট্রন হয়ে গেছে। আর্গন, এই 18টা ইলেকট্রন মানে আর্গনের ইলেকট্রন। এখন 18টা হয়ে গেছে, 21টার মধ্যে এখানে যাবে 2টা, এখন থেকে একটা, ওই একটা ইলেকট্রন ব্যাক করবে এখানে। এভাবেই কিন্তু ইলেকট্রন বিন্যাসগুলো হয়ে থাকে। দুটি অরবিটালের মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই ধারাবাহিকতায় তোমরা এখন কিন্তু 30 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস কন্টিনিউয়াস ভাবে করে যাবা, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা এখন আমরা আসি যে আমরা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে গ্রুপ এবং পর্যায় আসলে কি। গ্রুপ এবং পর্যায় কি, আগে তার আগে বুঝতে হবে পর্যায় সারণী কি। পর্যায় সারণীটা কি, দেখো তোমরা একটা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, একটু খেয়াল করো, দেখতে পাচ্ছ?
এইটাই হচ্ছে পর্যায় সারণী। অর্থাৎ আমরা যদি কেমিস্ট্রির পাঠটুকু বুঝতে চাই তাহলে আমাকে এই যে দেখো এইটা আগে আমাকে বুঝতে হবে, এটা হলো পর্যায় সারণী। এখানে কি করা আছে, 118টি মৌলকে সবগুলোকে সাজানো আছে। এখন মূল পর্যায় সারণী কতটুকু তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো মূল পর্যায় সারণী হচ্ছে, এটা হচ্ছে মূল পর্যায় সারণী, এটা মূল পর্যায় সারণী। এখন কথা হচ্ছে মূল পর্যায় সারণী, তাহলে এটা কি, এটা কি, এটা হচ্ছে বাড়তি একটা অংশ। কার বাড়তি অংশ, দেখো এই কালারটার সঙ্গে, দেখো এই কালারের সঙ্গে এই কালারের একটা ম্যাচিং রয়েছে, মানে এখানেই এখানেই এই 15 জন এখানে বসবে, ঠিক এখানে বসবে। এই যে এল এ এখান থেকে শুরু করে 15 জন বসবে ঠিক এল ইউ পর্যন্ত, তারপরে 15 নাম্বার পর্যন্ত শেষ হলে বসবে এ। বসার পরে দেখো তো এই লাইনটা তখন সামনের দিকে 15টা বেড়ে যাবে না, বেড়ে যাবে। ঠিক সেম অ্যাজ এই কালারের সঙ্গে এই কালারের ম্যাচিং আছে এবং লেখা আছে এসি এল আর, ঠিক আছে। অর্থাৎ এই এখানে 15 জন, এই 15 জন এখানে প্রকৃতপক্ষে বসে, এই 15 জন এখানে যদি প্রকৃতপক্ষে বসে, এ যদি এখানে বসে তারপরে এ বসবে এখানে, এভাবে তাহলে এ বসবে এইটার পরে, এ বসবে এটার পরে, তখন এই লাইনটা বাড়তি এইদিকে 15টা লাইন হবে কিনা, তখন দেখা যাচ্ছে যে এই পর্যায় সারণীটা এখন বর্তমানে যে সুন্দর একটা কাঠামোতে আছে, তখন কিন্তু দেখা যাচ্ছে 15 জন হয়ে গেলে দেখা যাচ্ছে বাড়তি একটা অংশ সৃষ্টি হয়ে যাবে, তখন মূল পর্যায় সারণীর যে একটা সুন্দর একটা দৃশ্য বা বৈশিষ্ট্য, তখন বৈশিষ্ট্য বা দেখতে একটা অন্যরকম লাগে। এই কারণে মূল পর্যায় সারণী থেকে এই 15টি মৌল এদিকে বলা হয় ল্যান্থানাইড সারির মৌল, এবং এই 15টি মৌল এদিকে বলা হয় অ্যাক্টিনাইড সারির মৌল। এই ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সারির মৌলগুলোকে এখান থেকে বের করে নিয়ে এসে পর্যায় সারণীর নিচের দিকে অবস্থান দেওয়া হয়েছে। তাহলে এইটুকু নিয়ে আমরা এখন ভাবতেছি না। তাহলে এখন একটু খেয়াল করে দেখো যে এই যে দেখো অনুভূমিক বরাবর যেগুলো চলে গিয়েছে, দেখো অনুভূমিক বরাবর যেগুলো চলে গিয়েছে এদেরকে বলা হয় পর্যায়। তাহলে ঘনে ঘনে দেখো 7টি পর্যায় রয়েছে, 7টি পর্যায় রয়েছে। আর যদি উপর থেকে উলম্ব বরাবর যদি চলে আসো এদেরকে বলা হয় কি, এদেরকে বলা হয় গ্রুপ। তাহলে গ্রুপ কি এবং কলাম কি নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা যদি এটা নিয়ে একটু ছোট করে চিন্তা ভাবনা করি, এটাকে আমি রেখে দিলাম। দেখো আমরা বোঝার সুবিধার জন্য একটু সময় নিচ্ছি, প্লিজ একটু মনোযোগ সহকারে শুনবা। আর একটা বিষয় হচ্ছে যে এখানে পর্যায় বা গ্রুপ কাকে বলে, চলো দেখে নেই। পর্যায় সারণীতে যেসব অনুভূমিক সারি বিদ্যমান আছে তাদেরকে পর্যায় বলে। পর্যায় সারণীতে মোট 7টি পর্যায় রয়েছে। গ্রুপ পর্যায় সারণীতে যেসব খাড়া স্তম্ভ মানে উপর থেকে নিচের দিকে স্তম্ভ বিদ্যমান থাকে তাদেরকে গ্রুপ বলে। পর্যায় সারণীতে 18টি গ্রুপ আছে। কতটি? 18টি গ্রুপ রয়েছে। ওকে, এখন গ্রুপ বা পর্যায় কেমন করে বের করব? একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর, ওই মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর পর্যায় সারণীর কত নম্বর পর্যায়ের কত নম্বর গ্রুপ এসে নির্দিষ্ট করে অবস্থান করতেছে সেটা আমরা বের করে নিব। এর জন্য নিয়ম হচ্ছে 3টি। কয়টি নিয়ম বললাম? 3টি। তাহলে নিয়মগুলোর প্রথমটি নিয়ম হচ্ছে লেখা আছে কোন মৌলের, দেখো এখানে তোমরা প্রয়োজনে অবশ্যই স্ক্রিনশট করে নিয়ে নিবা। আমি তোমাকে আমি সিম্পল করে বোঝাচ্ছি। দেখো এখানে আমি নিয়ে নিলাম, ওই যে দেখো আমরা যেটা লিথিয়াম নিয়েছিলাম, লিথিয়াম 3। দেখো লিথিয়াম 3 1s2 2s1, দেখো ইলেকট্রন বিন্যাস করে ফেললাম। তাহলে দেখো এর সামনে 1 আছে, তাহলে এটা হলো প্রথম শক্তি স্তর। এর সামনে 2 আছে, তাহলে এটা হলো দ্বিতীয় শক্তি স্তর। আর কোনো শক্তি স্তর কি আছে? আর কোনো শক্তি স্তর কিন্তু নেই। তাহলে মনে রাখতে হবে এখানে আর কোনো শক্তি স্তর নাই, মানে 2 নম্বর শক্তি স্তরটাই কি সর্বশেষ শক্তি স্তর। এই সর্বশেষ শক্তি স্তর এদেরকে বলবো এন, এখানে বলবো এন। এখানে এন এর মান সর্বোচ্চ কত বলো তো? 2। এই যে একটু 2 আর এটা হলো 1, তাহলে সর্বোচ্চ যেটা শক্তি স্তর, যেটা সর্বোচ্চ এন এর মান, এটাই হচ্ছে পর্যায়। তাহলে লিথিয়ামের পর্যায় দেওয়া হবে, পর্যায় হচ্ছে কত? দেখো 2। ক্লিয়ার? এখন হচ্ছে গ্রুপ কিভাবে নির্ণয় করব। গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে মনে রাখবা পর্যায় নির্ণয় করার পর এন এর মান তো তুমি পেয়ে যাবা। এন এর মান কত? 2, এবং 2 এর সঙ্গে শুধু কোন অরবিটাল আছে? s। শুধু s অরবিটাল থাকলে s এর উপরে যত ইলেকট্রন থাকবে সেটি তার গ্রুপ। তাহলে বলো এর গ্রুপ কত? 1, কেননা n এখানে 2 আছে, 2 এর সঙ্গে শুধু s আছে আর s এর উপরে শুধু 1 আছে। তাহলে ওকে, এটাই হচ্ছে 1 নাম্বার নিয়ম। তবে একটু খেয়াল দিবা যে 1 নাম্বার নিয়ম আর 3 নাম্বার নিয়মের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে, হালকা কিছু পার্থক্য রয়েছে। চলো আমরা নিয়ম 2 এ চলে যাই।
দেখো নিয়ম 2 এর ক্ষেত্রে মনে রাখতে হবে, এই যে দেখো আমি মনে করো যে একটা অক্সিজেন দিয়েছি, অক্সিজেন 8টা ইলেকট্রন যদি আমি সাজাই 1s2 2s2 2p কত হবে বলো 4। তাহলে এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এর সামনে 2 এর সামনে 2, তাহলে দুটো মিলেই দ্বিতীয় শক্তি স্তর। এটা কিন্তু অরবিটাল, এটা অরবিটাল, আর পুরোটা এই এর সামনে যদি 2 এর সামনে যদি 2 আছে তাহলে বুঝে নিতে হবে এটা পুরোটা একটা অরবিট বা শেষ শক্তি স্তর। শেষ শক্তি স্তর কত নাম্বার? এর n হচ্ছে 2, এখানে 2 আছে এখানে 2 আছে আর এখানে 1 আছে, তাহলে এর n হচ্ছে 1। তাহলে এখানে পর্যায় কত বলো? পর্যায় হচ্ছে 2। ওকে, গ্রুপের ক্ষেত্রে বলি মনে রাখবা তুমি n এর মান সর্বোচ্চটা ধরে নাও, n এর মান সর্বোচ্চ কত 2, এবং 2 এর সঙ্গে কে কে আছে? s ও আছে, p আছে। তাহলে s এর ইলেকট্রন এবং p এর ইলেকট্রন, s এর ইলেকট্রন এই যে এইটা 2, p এর ইলেকট্রন এই যে 4, তাহলে 2 যোগ 4, এবং মনে রাখতে হবে অতিরিক্ত 10 যোগ করতে হবে। তাহলে 10 যোগ করে দাও, তাহলে কত হচ্ছে? 16। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নিয়ম। এবং তৃতীয় নিয়মটুকু একটু খেয়াল করবা। তৃতীয় নিয়মের ক্ষেত্রে একটু মনোযোগী হবা। তোমরা তোমাদের প্রয়োজনে যদি স্ক্রিনে দেখে থাকো এটা, তাহলে অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে নিও। আমরা এটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। দেখো এটাতে একটা উদাহরণ দেওয়া আছে, আমরা আরেকটা উদাহরণ নিচ্ছি যে এটার নিয়ম কিরকম। আমরা একটা ইলেকট্রন বিন্যাস করতেছি, যেমন স্ক্যান্ডিয়াম নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমরা অন্য কালার একটা ফলো করার চেষ্টা করছি। স্ক্যান্ডিয়াম, ওকে, এই হলো স্ক্যান্ডিয়াম 21। তাহলে কত হচ্ছে দেখো তো, 1s2 2s2 2p6 3s2 3p6 3d stop 4s। ওকে, তোমরা আমরা 3d স্টপ রেখেছি কিনা এটা জানো। এই পর্যন্ত ইলেকট্রন আছে হচ্ছে 18টি, আর এখান থেকে ইলেকট্রন চলে যাবে এখানে 20টি, আর একটা ইলেকট্রন আসবে এখানে, এ হলো 21টি। ক্লিয়ার? ওকে, কনসেপ্ট ক্লিয়ার? এখন দেখো একটু খেয়াল করবা, তাহলে পর্যায় কত তোমরা এখন বলো তো। এখানে সর্বোচ্চ n এর মান কত? n এর মান 1, n এর মান 2 2, n এর মান 3 3 3, n এর মান 4, তাহলে পর্যায় 4। n এর সর্বোচ্চ মানটাই হচ্ছে পর্যায়। এবং গ্রুপ কত? এবং আমি তোমাদেরকে বলেছিলাম n এর মান যদি সর্বোচ্চ হয় এবং এর সঙ্গে শুধু যদি s থাকে, s এর ইলেকট্রনটাই হচ্ছে তার কি বলো? তার ইলেকট্রনটাই হচ্ছে গ্রুপ নাম্বার। কিন্তু এখানে একটা ব্যাপার ঘটে গিয়েছে, মনে রাখতে হবে 3 নাম্বার নিয়মের ক্ষেত্রে সর্বশেষে যদি শুধু s থাকে, কিন্তু পূর্বের শক্তি স্তরে যদি পূর্বের শক্তি স্তর মানে কত নাম্বার বলো তো? পূর্বের শক্তি স্তর মানে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি যে এটা হলো পূর্বের শক্তি স্তর, এটা পূর্বের শক্তি স্তর। 4 নাম্বার যদি সর্বশেষ শক্তি স্তর হয়, 3 নাম্বারটা হবে পূর্বের শক্তি স্তর। পূর্বের শক্তি স্তরে যদি ডি অরবিটাল থাকে, দেখো এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, হ্যাঁ ডি অরবিটাল আছে। তবে আবার বলে দিচ্ছি, সর্বশেষে যদি শুধু এস থাকে এবং পূর্বের শক্তি স্তরে যদি ডি থাকে, তবে অবশ্যই কি করতে হবে? ওই ডি এর ইলেকট্রনকেও যোগ করে দিতে হবে। তাহলে এই সর্বশেষে 2 আর ডি এরটাকে নিয়ে নিতে হবে, 2 যোগ 1 ইকুয়াল, তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে বলো তুমি? 2 যোগ 1 ইকুয়াল 3। এর অর্থাৎ স্ক্যান্ডিয়ামের পর্যায় হচ্ছে কত? 4 এবং গ্রুপ হচ্ছে 3। খুব ইজি একটা নিয়ম, খুব সফট একটা নিয়ম, খুব প্রয়োজনীয়, এবং এসব অবশ্যই আমাদেরকে জানতে হবে, জানার খুবই প্রয়োজন আছে। এবং এর লাস্ট কনফিগারেশনটুকু মনে রাখার একবারে সহজ উপায় হচ্ছে, তুমি যদি 4 মানে যদি n ধরো, 4 মানে যদি তুমি n ধরো, আচ্ছা আমি ঘটনাটা চেঞ্জ করে দিই, 4 মানে যদি n ধরো 4, তাহলে বলো তো 3 মানে কত? n মাইনাস কত? 1 1। দেখো এর সঙ্গে কি আছে? সর্বশেষে d আছে, আর এর সঙ্গে কি ছিল বলো? এর সঙ্গে এই যে যেটা আমরা বলতেছি, এই n এর সঙ্গে কি ছিল তুমি একটু বলো? এই n এর সঙ্গে ছিল হচ্ছে s। তাহলে এই যে দেখো এর উপরে এরটা ধরে দিলে x, আর এরটা ধরলে তুমি y, তাহলে x প্লাস y মানেই হচ্ছে গ্রুপ। অর্থাৎ 3 নম্বরটাকে আমরা সহজে মনে রাখতে পারি। এইরকম যদি কনফিগারেশনে থাকে, তবে আমরা করব কি, এর পাওয়ার এবং এর পাওয়ার যোগ করে দিয়ে আমরা গ্রুপ নির্ণয় করতে পারি। ঠিক আছে? গ্রুপ নির্ণয় করার একটা সহজ নিয়ম এবং খুব কার্যকরী একটা নিয়ম। তোমরা যদি এখানে যদি ভালো করতে পারো, যে মনে করো যে আমরা গ্রুপ পর্যায় নির্ণয় করতে পারি, ইলেকট্রন বিন্যাস করতে পারি, আশা করা যায় কেমিস্ট্রিতে অনেক ভালো করবা। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।